প্রাক্তন আমলা জহর সরকার, জহরদার ধুতি পাঞ্জাবি রঙের মতো যদি আমাদের শিক্ষার ছবিটা হতো, দুর্নীতিমুক্ত একেবারে ধপধপে সাদা, বড্ড ভালো হতো। পরের বক্তা জহর সরকার। নমস্কার। ওই আমার একটা ক্লিপ দেখানো হলো, যাতে আমি কয়েকটি বক্তব্য রেখেছিলাম। আজকে পুরো জিনিসটাকে মূল্যায়ন করে বিশ্লেষণ করার চেষ্টা করব যতখানি নিরপেক্ষ থাকা যায়। কেন নিরপেক্ষতার কথা বলছি, যে আমলা হিসেবে আমি মাঝে আবার কয়েক বছর এমপিও ছিলাম, সেটা ভুলে যাচ্ছে, যেতেও চাই। তো যাই হোক, সবার সাথেই কাজ করেছি, প্রচুর দুর্নীতি দেখেছি। অতএব কিছুখানি তুলনামূলকভাবে বলা যায় যে এই ঘটনাটি আজকের ক্রাইসিসটা কেন হয়েছে, কি করা যায়। প্রথম কথা, এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার জন্য কে দায়ী? আমার কথাটিকে একটু বেশি শক্ত মনে হয়েছে। সম্পূর্ণ প্রতিষ্ঠান তার জন্য দায়ী কিনা বলতে পারবো না। বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের প্রধান সচিব হিসেবে আমি কাজ করেছি, অতএব বিকাশ ভবনের সম্পূর্ণ সকলকে দায় করা বোধহয় ঠিক হবে না। প্রতিষ্ঠানের একটি বড় অংশ এর মধ্যে, দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাতিষ্ঠানিক কথাটা ব্যবহার করা উচিত কিনা জানি না। ধরুন, যারা জড়িয়ে আছে তাদের মধ্যে আপনারা বিশেষদের মধ্যে পার্থবাবু, পার্থর বন্ধু বান্ধবী, কল্যাণময় বাবু, সুবেশ বাবু। আচ্ছা দেখুন, আমলা কথাটা যখন ব্যবহার করা হয়েছে তখন ধরেই নেওয়া যাচ্ছে যে আমি সরকারি যন্ত্রের মধ্যে কিছু খবর পাই, রাখি, যেটা অন্যদের কাছে পৌঁছয় না। আমি এই যে কজন নাম করলাম, এদের আমলে কি হয়েছে ঘটনাগুলো, ওই ওএমআর নিয়ে কথা হচ্ছে। তো আমি ভেতর থেকে যেটা জানলাম, যে যারা যারা টাকা দিত তাদেরকে ওএমআর শিট তাদেরকে একটা পেনে সই করাতো, আর সেই পেনটা দিয়ে পরে রেখে দিয়ে যেত যাতে ডটগুলো ভর্তি করা যায়, যাতে কলমে অবধি এত নিখুঁতভাবে কাজটি হয়েছে। এবং কারা কারা করেছে মোটামুটি আমাদের কাছে খবর আছে। সিবিআই, ইডি, তারা তো সকলে বলতেই আরম্ভ করেছে। কালীঘাটের ভদ্রলোক, এমপ্লয়িদের মধ্যে অশোক সাহা, এদের কথা, তারপর তো কুন্তল, শান্তনু ইত্যাদি ইত্যাদি। ইডির চার্জশিটে দেখা যাচ্ছে 54টি তারা লোককে চার্জ করেছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 103 কোটি টাকা শুধু মন্ত্রীর নামে ধরেছে। 103 কোটি টাকা! বাবারে বাবা, আমি তো সে 1975 চাকরিতে ঢুকেছি, এত বড় সংখ্যা আমি কোনোদিন শুনিনি। হ্যাঁ, কিন্তু এর থেকে বড় সংখ্যা দিল্লিতে শুনেছি, সেটা পরের গল্প। আর তারপরে নাকি অর্পিতার বাড়িতে 49 কোটি টাকা। আচ্ছা দেখুন, এই টাকা তো আকাশ থেকে আসেনি রে বাবা। আমি তখন ওদের এমপি হওয়া সত্ত্বেও, ওদের সমর্থিত এমপি হওয়া সত্ত্বেও আমি প্রশ্নটি তুলেছিলাম যে আপনাদের নিজেদের স্বার্থে বলছি, 1921-এ আপনারা আমাকে এনেছিলেন, 1922 জুলাইতে আমি বলেছিলাম যে দয়া করে এই জিনিসটা দেখুন, দয়া করে দেখুন। 22-এও যদি দেখতো আজকে এই অবস্থায় পৌঁছতো না। কিন্তু তার বিনিময়ে আমার শুনতে হলো একজন বয়োজ্যেষ্ঠ এমপির কাছ থেকে, যাকে টিভিতে ধরা পড়েছিল হাতে হাতে টাকা নিচ্ছেন, তিনি আমাকে অনেকভাবে তিরস্কার করেছিলেন। যাই হোক, বাদ দিন। এই সব ছাড়াও আমরা রেকর্ডিং পেয়েছি যেখানে 69 বার এক অভিষেকের নাম করা হয়েছে। এই রেকর্ডিং এই কালীঘাটে কাকুর ওখান থেকে 6টি পুরুষের গলা আর একটি টিয়া পাখির গলা, এই রেকর্ডিংটি আছে ওদের কাছে। দেখুন, এখন এগুলোকে স্পষ্ট করতে হবে। কখন কোন অভিষেক আমরা কখনোই বলবো না, এটা অভিষেক বচ্চনও হতে পারে, আমরা শুধু শুধু নাম টানবো কেন? যেটা হচ্ছে আমার বক্তব্য, যে জাস্টিস সোমেন সেনের যে জাজমেন্টটি ছিল, বা সেখানে অনেক ডিটেলস, অনেক সুযোগ দেওয়া হয়েছিল যে যোগ্য অযোগ্য সেই পর্যায়ে ঠিক করে নেওয়া যায়। যোগ্য অযোগ্য যে এরমভাবে জড়িয়ে পড়েছে এখন, যে আর অক্টোপাস, 7টি অক্টোপাস একসাথে মিললে যেরকম অবস্থা হয়, সেই অবস্থায়, যেখানে গিয়ে সুপ্রিম কোর্ট উত্তক্ত হয়ে বলেছে দ্য এন্টায়ার প্রসেস, পুরো প্রক্রিয়াটি ইজ টেন্টেড বিয়ন্ড রিডেমশন, এইভাবে বলতে হচ্ছে উত্তক্ত হয়ে। আমার এখনও বিশ্বাস যে লাইনটি নিচ্ছে সে লাইনটি বোধহয় ঠিক নয়। আমরা এই যোগ্য অযোগ্য বারবার শুনছি, কে যোগ্য কে অযোগ্য কে ঠিক করেছে, তার প্রমাণটা কি?
তার প্রমাণটা কি? আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম যে যারা একটা কি বলবো অ্যাকসেপ্টেড প্রসিডিওরে এসছে, যথাযথ প্রক্রিয়াতে যারা এসছে, তার ব্যাপারে যে তাদের কোনো নির্দোষভাবে এসছে, আর যারা যথাযথ প্রক্রিয়া দিয়ে আসেনি। যথাযথ প্রক্রিয়া দিয়ে কারা আসেনি? যাদের নাম ছিল না এসএসসিতে, চাকরি পেয়েছে, যারা নম্বর টপকেছে, ইত্যাদি 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 ইত্যাদি। তা 25,000 26,000-এর মধ্যে থেকে একটা বড় সংখ্যা কিন্তু এই কি বলবো অন্যায় বলুন বা যথাযথ নয় বলুন, অনুচিত বলুন, এই সংখ্যায় পড়ে যাবে। বাকি যে সংখ্যাটি থাকবে সেটা নিয়ে বিচার করা যেতে পারে। আমি সম্পূর্ণ একমত। আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, আরও অনেক বক্তব্য শুনছিলাম এদের আন্দোলনের ব্যাপারে। আমি শিক্ষকদের আন্দোলনের সময় বিকাশ ভবনের ওপর ঝাঁপিয়ে পড়া একেবারেই সমর্থন করি না, কিন্তু আন্দোলন করার অধিকার সমর্থন করি। আজকে সে আন্দোলনকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাইড পার্কে, মানে এখানকার হাইড পার্ক, সেন্ট্রাল পার্কে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন সেগুলো গাছের পেছনে থাকবে কিনা আমরা জানি না। যারা গণতান্ত্রিক অধিকারের জন্য রাস্তায় লড়েছে, আমরা রাইটার্সের জানলা দিয়ে দেখতাম কিভাবে লড়াইটি চলছে, তাদের একটু সহনশীলতা থাকা উচিত। যাই হোক, এটি গেল, কোর্টের অর্ডারে কাজ হচ্ছে। এখন এই অন্যায়, অবিচার, ঘুষ খাওয়া, পুরো একটু ডাইরেক্টলি বলে ফেললাম, কথাটি কিন্তু আমার মুখ থেকে বেরোয়নি। কথাটি কুণাল ঘোষ বলেছেন আমাদের এই সুমনবাবুর একটি ইন্টারভিউতে। সেই ইন্টারভিউটা সুমনবাবু দেখিয়ে দিতে পারেন সকলকে। স্পষ্ট কথায় বলেছেন যে পার্টির উচ্চতর স্তরে সবাই জানত, বলে দিয়েছে, অনেক ডিটেলসে বলেছে। এরপরে আবার কি দোষ নির্দোষ এই নিয়ে আমরা সেই গোলাপি নোটের পাহাড় দেখলাম। সেই গোলাপি নোটের ঈর্ষাতে নরেন্দ্র মোদী সেই নোটগুলোকে বাতিল করে দিল। তারপরে সে দেখেছে। এখন এগুলো তো সাক্ষ্য প্রমাণ, এগুলো তো অস্বীকার করা যায় না। এগুলো তো পার্টি লাইনের দোহাই দিয়ে চুপ করে থাকা যায় না। আমরা তখন বলেছিলাম। এখন এই কুণাল ঘোষ ছাড়াও মদন মিত্রর একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে উনি বলছিলেন ক টাকায় কী পোস্ট পাওয়া যায়। আমি ভেবেছিলাম মদন মিত্রের সাথে দেখা হলে জিজ্ঞেস করবো, যেটা গায়ে লাগছে কি জানেন? প্রথম কথা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলে যে আন্দোলনটি চলেছিল বা চলছে এখনও, সেখানে কিন্তু একটা প্রচুর সহনশীলতা, প্রচুর ধৈর্যর পরিচয় দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখানে একটা অধৈর্যর পরিচয় দেখাচ্ছেন প্রথম দিন থেকে, একটা যুদ্ধংদেহী ভাব দেখাচ্ছেন প্রথম দিন থেকে। এটা কিন্তু চোখে লাগছে। আগেরটা মিটে গিয়েছিল বা থেমে গিয়েছিল বা থিতি হয়ে গেছে কিছুখানি ধৈর্যের জন্যে। যারা রাজনৈতিক আন্দোলন করে এগিয়েছে, যারা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতা এসছে, তাদের এই ব্যাপারটা আমার থেকে ভালো বোঝার কথা। আচ্ছা, এবার চলে আসা যাক শেষ যেই পর্যায়ের যেই পদক্ষেপ ওরা নিয়েছে। পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে এখন কি হতে পারে। আজকে মুখ্যমন্ত্রী বললেন যে কারোর চাকরি যাবে না, সেটা আগেও উনি বলেছেন। 2 নম্বর, নতুন পরীক্ষা হবে, আপনারা পরীক্ষায় বসুন। ঠিক আছে, আপনার বক্তব্য শুনলাম। আপনারাটা কারা? সেই 22 লক্ষ, না তার সাথে আরও 22 লক্ষ? এখন কি সেই 22 লক্ষর হবে না 44 লক্ষর হবে, সেটা ক্লিয়ার করতে হবে। এছাড়া মৌলিক প্রশ্ন যেটা আছে, 8 বছর আগে আমি কম্পিটিটিভ পরীক্ষায় বসেছিলাম যখন, সেই মানসিকতার সাথে আজকের মানসিকতার ব্যাপারটা এসে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটি একটা অন্যায় হচ্ছে। যে যাই হোক, একটি অন্যায়কে কাটাতে গিয়ে আরেকটি বড় অন্যায় আনা হচ্ছে। কিন্তু যদি তাতে সকলে চাকরি পায়, আমাদের মতো লোকেরা চুপ করে থাকবে। সকল মানে কি? যদি পরীক্ষায় ফেল করে তাদের কি চাকরি দেওয়া হবে? স্পষ্ট করে দিতে হবে। যদি পরীক্ষায় ফেল করে, অনেকেই ফেল করতে পারে, যারা আগে পাস করেছিল তারা ফেল করতে পারে 8 বছর পরে, তাদের কি হবে? যাদেরকে আপনারা জানেন যে অযোগ্য, যারা এসএসসি লিস্টে ছিল না, যাদের মার্কশিট ট্যাম্পার হয়েছে, ওএমআর কথা তো বাদই দিন, ওগুলোতে জ্বালিয়ে ফেলেছে, সেসব শুনেছি। কিন্তু যারা অযোগ্য, তারা যদি পরীক্ষায় বসে পায়, সেটা কি ঠিক হবে? জানি না। এগুলো অনেক রকমের প্রশ্ন এখনো মাথায় আছে, একটা ফেলেছেন। কিন্তু আমার প্রতিবাদ অন্য ব্যাপারে। সেটা হলো 40 বছর তো কাজ করতে হয়েছিল সরকারে বিভিন্ন রাজ্য, কেন্দ্র।
এই রিভিউ পিটিশনটি আর্টিকেল 137-এ। রিভিউ পিটিশন যেটা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখা হবে, সেটি কিন্তু শুনানি হয় চিফ জাস্টিসের ঘরে। চিফ জাস্টিস পাল্টে গেছেন, এখন নতুন চিফ জাস্টিস এটি শুনবেন কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এই টোপটি খাইয়ে যাচ্ছে রিভিউ পিটিশন, আমরা এই জিনিসটা সর্ট আউট করে দেবো, সুপ্রিম কোর্ট যা বলবে তাতে হবে। আমি এখনও বলবো উপায় হলো আর্টিকেল 137-এ রিভিউতে না যাওয়া, আর্টিকেল 142, আমি আবার আপনাদের সামনে বলছি 142 নম্বর সংবিধানের ধারাটা দেখে নিন, যেখানে কমপ্লিট জাস্টিস করার সুপ্রিম কোর্টের নিজের কাছে অধিকার আছে। একটা কমপ্লিট জাস্টিস প্রভিশন, সেইখানে গিয়ে খোলা টেবিলের ওপর গুটিগুলো সাজিয়ে বলুন যে এটা সন্দেহজনক, এটা সন্দেহজনক নয়। সেই সন্দেহজনকের জন্য যদি আপনার কালীঘাটের কাকু টাকা নিয়ে অন্য কাউকে দিয়ে থাকেন, সেগুলো অন্য ব্যাপার, কোর্টের সামনে সরাসরি বলুন। অনেক লোকের চাকরি জড়িয়ে আছে, এই রিভিউ টিভিউ টোপ খাওয়াবেন না অল্প বয়সের ছেলেদের মেয়েদের। এই রিভিউ পিটিশন না করে 142-তে কমপ্লিট জাস্টিস ঠিক করুন, এখনও সময় আছে। কারণ রিভিউ পিটিশন রিজেক্ট হলে তারপর আবার 142 চাওয়া কিন্তু মুশকিল হবে। 17,000 আপনারা একটা লিস্ট তৈরি করেছেন, সেটা কী বেসিসে? সিবিআই একটা লিস্ট তৈরি করেছে, কী বেসিসে? এখনও সময় আছে। কোর্ট বারংবার আপনাদের বলেছে ভাগ করুন, ভাগ করুন, ভাগ করুন। ভাগ করতে গেলে যাদের টাকা নিয়ে, যাদের টাকার পাহাড় দেখা গেল, তারা ঢুকে যেত বা তারা আপনাদের দোষারোপ করতো। এখন অনেকে যদি ভাবেন যে আমি হঠাৎ তৃণমূলের সরকারের উপর খেপে গেছে কেন, খেপান না। এগুলো হলো যেটা সত্যি হয়েছে তার বিশ্লেষণ করলাম। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা যদি বলেন, কেন্দ্রীয় সরকারকে বড় মডেল হিসেবে ব্যবহার করা যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা দেখেছে কেন্দ্রীয় সরকারে, সে আদানির শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে সেবির খেলা, 7-7টি এয়ারপোর্টকে সস্তায় বেচে দেওয়া, এ নিয়ে গল্প করতে গেলে অনেক সময় লাগবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি বাম আমলেও দেখেছিলাম। আমার পিয়ন আমার কাছে এসে হঠাৎ বলল, স্যার 1 লাখ টাকার খুব দরকার। কেন? আমার ছেলে প্রাইমারি স্কুলে পেয়েছে, 2 লক্ষ টাকা চাইছে, আমি 1 লক্ষ টাকা তুলতে পেরেছি। সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু দুর্নীতি হয়েছে। কিন্তু আবার ফিরে আসে এখনকার প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে। আমার কারোর প্রতি কোনো এই নেই, ভালোবাসা নেই, রাগও নেই। আমি এখনও বলবো আপনারা ভুল পথে যাচ্ছেন। 137-এর রিভিউতে না গিয়ে 142-এর কমপ্লিট জাস্টিসের মেমোরান্ডাম তৈরি করুন, সামনে স্বচ্ছভাবে কোর্টের সামনে বলুন যে আমাদের একটি শ্রেণী দুর্নীতি করেছে, তার জন্যে এত বড় একটা সংখ্যাকে অন্যায়ের মধ্যে ফেলবেন না। এখনও সময় আছে, এদের উল্টোপাল্টো বোঝাবেন না। নমস্কার।